আমাদের আজকের টপিক হচ্ছে বেসিক্স অফ ডেথ, অ্যাপারেন্ট ডেথ, সাডেন ডেথ অ্যান্ড অর্গান ট্রান্সপ্লান্টেশন। ফার্স্ট অফ অল আমরা ডেথের ডেফিনেশন দেখব। ডেথ ইজ পার্মানেন্ট অ্যান্ড ইরিভার্সিবল সিসেশন অফ ফাংশনস of the three interlinked vital system of the body, namely the nervous system, the circulatory system and the respiratory system. ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন, আমরা যদি ক্লিনিক্যালি এটাকে ভাগ করি, আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ক্লিনিক্যাল ডেথ, যেটার আরেকটি নাম হচ্ছে সোমাটিক ডেথ বা সিস্টেমিক ডেথ। আরেকটি হতে পারে, সেটার নাম হচ্ছে মলিকুলার ডেথ বা সেলুলার ডেথ। মেডিকো লিগ্যাল ক্লাসিফিকেশন, এটা হতে পারে সুইসাইডাল, হোমিসাইডাল, অ্যাক্সিডেন্টাল, ন্যাচারাল। আমরা এখানে তার এক্সাম্পল দেখতে পাচ্ছি। ট্রাইপড অফ লাইফ বা বিশপস ট্রাইপড অফ লাইফ নামে একটি কথা আছে। অর্থাৎ জীবন যদি কারোর উপর নির্ভর করে, তাহলে মেনলি তিনটা অর্গানের উপর নির্ভর করে। একটি রেসপিরেটরি সিস্টেম, একটি নার্ভাস সিস্টেম আর একটা কার্ডিওভাস্কুলার সিস্টেম। এই জন্য এই তিনটা সিস্টেমকে একসাথে বলা হয় বিশপস ট্রাইপড অফ লাইফ। Somatic death. It is the complete and irreversible stoppage of the circulation, respiration and brain function. অর্থাৎ বিশপস ট্রাইপড অফ লাইফ যদি অ্যাবসেন্ট থাকে, তাহলে সেটাকে আমরা সোমাটিক ডেথ বলি। সোমাটিক ডেথের মেডিকোলিক্যাল ইম্পর্টেন্স হচ্ছে, যদি ট্রান্সপ্লান্টেশন পারপাস চিন্তা করি, তাহলে সোমাটিক ডেথের কতক্ষণের মধ্যে আমরা অর্গান ট্রান্সপ্লান্ট করতে পারি সেটা আমরা জানতে পারবো। সাধারণত কর্নিয়া ক্যান বি রিমুভড ফ্রম দ্য ডেড বডি উইদিন 6 আওয়ার্স, স্কিন উইদিন 24 আওয়ার্স, বোন উইদিন 48 আওয়ার্স অ্যান্ড দ্য ব্লাড ভেসেলস উইদিন 72 আওয়ার্স অফ ট্রান্সপ্লান্টেশন। এবার আমরা জানবো মলিকুলার ডেথ। মলিকুলার ডেথ হচ্ছে, মলিকুলার ডেথ মিনস the death of the cells and tissue individually, which takes place usually 1 to 2 hours after the stoppage of the vital function. অর্থাৎ সোমাটিক ডেথ হওয়ার 1 থেকে 2 ঘন্টা পরে সেলুলার যে চেঞ্জগুলো হয়, হিস্টোলজিক্যাল চেঞ্জ, অর্থাৎ সেলের ন্যাচারাল যে ডেথটা হয়, সেটাকে আমরা বলি মলিকুলার ডেথ। দুটার মধ্যে যদি পার্থক্য করি, তাহলে আমরা জানি সিসেশন অফ দ্য নার্ভাস সার্কুলেটরি অ্যান্ড রেসপিরেটরি সিস্টেম ইজ কল্ড সোমাটিক ডেথ। এবং পেশেন্টের যদি ডেথ অফ দ্য ইন্ডিভিজুয়াল সেলস হয়, তখন সেটাকে বলে সেলুলার ডেথ। সাধারণত সোমাটিক ডেথের পরে মলিকুলার ডেথ হয় এবং সোমাটিক সেলুলার ডেথের আগে সোমাটিক ডেথ হতে হবে। অর্গান ট্রান্সপ্লান্টেশন ক্যান বি পসিবল ইন সোমাটিক ডেথ, বাট সেলুলার ডেথের ক্ষেত্রে অর্গান ট্রান্সপ্লান্টেশন করা সম্ভব না। কনফিউশন উইথ সাসপেন্ডেড অ্যানিমেশন, অর্থাৎ অ্যাপারেন্ট ডেথের সাথে কনফিউশন হতে পারে সোমাটিক ডেথ, বাট সেলুলার ডেথে কোনো কনফিউশন থাকে না। রেসপন্স টু স্টিমুলি, মাসল রেসপন্ড টু ইলেকট্রিক্যাল স্টিমুলি ইন সোমাটিক ডেথ, বাট ইন কেস অফ সেলুলার ডেথ usually do not respond to external stimuli. Mode of death. The mode of death refers to the abnormal physiological state that existed at the time of death. অর্থাৎ একটা মানুষের মৃত্যুর সময় তার ফিজিওলজিক্যাল যে অ্যাবনর্মালিটিটা ছিল, সেটাকে আসলে মোড অফ ডেথ বলা হয়। এটি আসলে তিনটি সিস্টেমের মধ্যে যে কোনোটাই হতে পারে, যেমন কোমা মাধ্যমে, অর্থাৎ ফেইলিওর অফ ফাংশন অফ দ্য ব্রেইন, সিনকোপ অর্থাৎ ফেইলিওর অফ দ্য ফাংশন অফ দ্য হার্ট অ্যান্ড অ্যাসফিক্সিয়া, ফেইলিওর অফ দ্য ফাংশন অফ দ্য রেসপিরেটরি সিস্টেম। এই তিনটাকে আমরা বলি মোড অফ ডেথ। এটি ছাড়া একটি আছে ম্যানার অফ ডেথ, অর্থাৎ ডেথ কিভাবে, ডেথের যে নির্দিষ্ট কারণ, সে কারণটা কিভাবে আসে, সেটা হতে পারে ন্যাচারাল, হতে পারে আনন্যাচারাল। এটাকে বলা হয় ম্যানার অফ দ্য ডেথ। আমরা যদি ডেথের কজ ক্লাসিফিকেশন করি, তাহলে কজেসের মধ্যে ইম্পর্টেন্ট ন্যাচারাল কজেস হতে পারে, আনন্যাচারাল কজেস হতে পারে অ্যান্ড অবসকিউর কজেস হতে পারে। ন্যাচারাল কজেস, যেখানে হোয়ার দ্য লেশন ইজ ফাউন্ড অ্যাট অটোপসি হুইচ ইজ নোন টু কজ অফ ডেথ, অর্থাৎ এখানে আনন্যাচারাল কোনো ইভেন্ট থাকবে না। আনন্যাচারাল কজেস হচ্ছে, অ্যান্ড আনন্যাচারাল কজেস অফ ডেথ ইজ এ ফ্যাটালিটি রেজাল্টিং ফ্রম এক্সটার্নাল অর অ্যাক্টিভ ইন্টারভেনশন রেদার দ্যান ইন্টারনাল ফ্যাক্টর লাইক ডিজিজ অর ওল্ড এজ। অর্থাৎ তার ইন্টারনাল কোনো ফ্যাক্টর থাকবে না, সেটা ডিজিজ বা কোনো ওল্ড এজের জন্য না, সেটা এক্সটার্নাল হতে হবে এবং অ্যাক্টিভ ইন্টারাকশান হতে হবে, ইন্টারভেনশন হতে হবে আনন্যাচারাল কজ অফ ডেথ হওয়ার জন্য। অবসকিউর কজেস হচ্ছে হোয়ার নো লেশন ইজ ফাউন্ড অ্যাট অটোপসি। অটোপসির সময় আমরা কোনো লেশন পাবো না। ইফ এ লেশন ইজ ফাউন্ড ইট ইজ অফ এ মিনিমাম আর ইনডিফিনিট নেচার, অর্থাৎ আমরা নির্দিষ্ট কোনো কারণ খুঁজে না পেলে সেটাকে অবসকিউর ডেথ বলা হয়।
এটার অনেকগুলো কারণ হতে পারে। কিছু ন্যাচারাল ডিজিজের কারণে অটোপসিতে কিছু পাওয়া যায় না, বায়োকেমিক্যাল ডিস্টারবেন্স হতে পারে, এন্ডোক্রাইন ডিসফাংশনের জন্য হতে পারে, কিছু কনসিল ট্রমা যেটা বাইরে থেকে বোঝা যাচ্ছে না বা অটোপসিতেও অনেক সময় বোঝা যায় না, সে এরকম হতে পারে। কিছু পয়জনিং থাকতে পারে, কিছু এক্সট্রা অ্যালার্জি বা ড্রাগ ইডিওসিনক্রেসি এগুলো কারণে হতে পারে। ডেথ ডায়াগনোসিস করার জন্য আমরা আসলে 4টি ফলো করি। একটা হচ্ছে টু ডিটেক্ট দ্য স্টপেজ অফ সার্কুলেশন, টু ডিটেক্ট দ্য স্টপেজ অফ রেসপিরেশন, টু ডিটেক্ট স্টপেজ অফ নার্ভাস সিস্টেম অ্যান্ড দ্য লাস্ট শিওরেস্ট সাইন। আমরা যদি সার্কুলেশন স্টপ হলো কিনা এটা দেখার জন্য আমরা পেশেন্টকে কিছু ভিকটিমের সাইন দেখতে চাই, তাহলে আমরা দেখব পালস অ্যাবসেন্ট, অসকালটেশন অফ দ্য হার্ট, নো সাউন্ড উইল বি দেয়ার, ব্লাড প্রেশার নট পালপেবল, নট মেজার্ড, ইসিজি ফ্ল্যাট। আমরা যদি কাট টেস্ট করি, নো ব্লিডিং, অর্থাৎ যদি ভিকটিমের স্কিনে আমরা কোনো ইনসিশন দিই তাহলে আমরা কোনো ব্লিডিং পয়েন্ট পাবো না। সেখানে যদি 100 ডিগ্রি সেন্টিগ্রেডের কোনো হিট টাচ করা যায় তাহলে সেখানে কোনো ব্লিস্টার ফর্মেশন হবে না। আরেকটি আছে আইকার টেস্ট, সেটা হচ্ছে যদি তাকে সাবকিউটিনিয়াস ইনজেকশন অফ ফ্লুরোসেন্স উইথ সোডিয়াম বাইকার্বনেট দেওয়া হয় তাহলে সার্কুলেশন না থাকার কারণে সেটি আর স্প্রেড করবে না। তবে যদি সার্কুলেশন মেনটেন হয় তাহলে এটা সারাউন্ডিং টিস্যুতে এটা স্প্রেড করবে। এই যে আমরা আই কার্ড টেস্ট দেখতে পাচ্ছি, যদি ডেড বডি হয় তাহলে এটা সার্কুলেশন হবে না, সেটা নির্দিষ্ট জায়গাতেই থাকবে। রেসপিরেশন যদি আমরা স্টপ আছে কিনা দেখতে চাই তাহলে আমরা প্রথমে ইন্সপেকশন করে দেখব, নো রেসপিরেটরি মুভমেন্ট, পালপেশন করে আমরা কিছু পাবো না, অসকালটেশন, সাউন্ড উইল বি অ্যাবসেন্ট। আমরা ফেদার টেস্ট করতে পারি, অর্থাৎ নস্ট্রিলের সামনে যদি কোনো ফেদার রাখি তাহলে ফেদারের কোনো মুভমেন্ট থাকবে না। উইন্সল টেস্ট একটা ইম্পর্ট্যান্ট টেস্ট, এটা করতে পারি, সেটা হচ্ছে ওয়াটার কন্টেনিং কোনো বাউল যদি আমরা পেশেন্টের চেস্টের উপর রাখি তাহলে তার রেসপিরেশনের যদি মুভমেন্ট না হয় তাহলে সেই বাউলের যে ওয়াটারটা থাকবে সেটা নড়বে না, অর্থাৎ সেখানে আমরা একটা লাইট ফেললে আমরা দেখব যে সেখানে কোনো নড়াচড়া পাওয়া যাচ্ছে না। এটা হচ্ছে উইন্সল টেস্ট। আরেকটি হতে পারে মিরর টেস্ট। মিরর টেস্টটা হচ্ছে জাস্ট নস্ট্রিলের সামনে বা মুখের সামনে একটি কাঁচ আয়না রাখলে আমরা সেই আয়নাতে কোনো ধরনের ভ্যাপার দেখতে পাবো না বা কোনো অপাসিটি তৈরি হবে না। এই যেখানে উইন্সল টেস্ট আর এটা হচ্ছে মিরর টেস্ট। নার্ভাস সিস্টেম স্টপ হলো কি না এটা দেখার জন্য আমরা মোটর ফাংশন দেখি, সেন্সরি ফাংশন দেখি এবং কিছু রিফ্লেক্স দেখি, সুপারফিশিয়াল অ্যান্ড ডিপ রিফ্লেক্স। শিওরেস্ট সাইন অফ ডেথ, যদি ভিকটিমের পিট্রিফিকেশান থাকে, অ্যাডোফিসিয়ার ফরমেশন থাকে এবং মামিফিকেশান থাকে তাহলে এটা শিওরেস্ট সাইন বলা যেতে পারে। আমরা সাধারণত আমাদের হসপিটালে আমরা যে কনফার্মেশন ডেথ করি আমাদের দেশে যেটি সবচেয়ে কমনলি ইউজ হয় সেটা হচ্ছে পালস অ্যাবসেন্ট কিনা, হার্টবিট অ্যাবসেন্ট কিনা, নন রেকর্ডেবল ব্লাড প্রেশার কিনা, অ্যাবসেন্ট রেসপিরেটরি মুভমেন্ট বা ব্রেথ সাউন্ড অ্যাবসেন্ট কিনা, ফিক্সড নন রিয়েক্টিং অ্যান্ড ডায়ালেটেড পিপিল কিনা, এটা খুবই ইম্পর্টেন্ট, অ্যাবসেন্স অফ অল সেন্সরি মোটর ফাংশন রিফ্লেক্সেস এবং ইসিজি ফ্ল্যাট কিনা। এবার আমরা দেখব ব্রেন ডেথ। ব্রেন ডেথ মিনস পার্মানেন্ট অ্যান্ড ইরিভার্সিবল সিসেশন অফ ফাংশন অফ দ্য ব্রেইন। আমরা জানি ট্রাইপড অফ লাইফে 3টি ভাইটাল অর্গান আমাদের, তার মধ্যে যদি ব্রেইনটা নন ফাংশনিং হয়ে যায় তখন সেটাকে আমরা ব্রেন ডেথ বলি। বাট দ্য ফাংশন অফ আদার ভাইটাল অর্গানস বি ইন্ট্যাক্ট বাই মিনস অফ সাম আর্টিফিশিয়াল প্রসিডিওর, অর্থাৎ সেটা ভেন্টিলেটরি সাপোর্টের মাধ্যমে বা কার্ডিয়াক সাপোর্টের মাধ্যমে বা আয়োনোট্রপিক সাপোর্টের মাধ্যমে অন্যান্য অর্গান মেনটেন করা সম্ভব। ব্রেন ডেথে যদি ক্লাসিফিকেশান করতে চাই তাহলে আমরা ব্রেনের একটা ইম্পর্টেন্ট পার্ট যেটাকে কর্টিক্যাল বা সেরেব্রাল ডেথ বলা হয়, অর্থাৎ এখানে কর্টেক্সটা সম্পূর্ণভাবে ইনঅ্যাক্টিভ থাকবে, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি। আর অনেকটা হতে পারে ব্রেন স্টেম ডেথ, অর্থাৎ কর্টেক্স ওকে কিন্তু ব্রেন স্টেম ইজ অ্যাবসেন্ট অর নন ফাংশনিং। অ্যান্ড কখনো হতে পারে যে এটা বোথ হোল ব্রেন হতে পারে, বোথ কর্টেক্স এবং ব্রেন স্টেম ইনভলভমেন্ট হতে পারে, অর্থাৎ দুইটাই নন ফাংশনিং হতে পারে। কর্টিক্যাল বা সেরেব্রাল ডেথ হচ্ছে ইন দি স্টেট রেসপিরেশন কন্টিনিউস, কারণ আমরা জানি ভাইটাল সেন্টার প্রেজেন্ট ইন দ্য ব্রেন স্টেম, রেসপিরেটরি সেন্টার। সো সেরেব্রাল ডেথ যদি হয়েও থাকে তাও রেসপিরেশন কন্টিনিউ হতে পারে, কিন্তু দেয়ার ইজ টোটাল লস অফ পাওয়ার অফ দ্য পারসেপশন বাই দ্য সেন্সেস, কোনো সেন্সরি পারসেপশন থাকবে না। এটা কী কারণে হতে পারে? সেরেব্রাল হাইপোক্সিয়া, টক্সিক কন্ডিশন, ওয়াইড স্প্রেড ব্রেন ইঞ্জুরি ইত্যাদি। ব্রেন স্টেম ডেথ হচ্ছে যে কর্টেক্স ওকে বাট ব্রেন স্টেম ইজ নন ফাংশনিং।
দ্য সেরেব্রাম মে বি ইনট্যাক্ট থ্রু দ্য, যদিও কাট অফ ফাংশনালি বাই দ্য স্টিমুলেশন, দ্যার ইজ এ লস অফ ভাইটাল সেন্টার এবং অ্যাসেন্ডিং রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম, দ্য পেশেন্ট বিকাম irreversibly comatose. Causes are raised intracranial pressure, cerebral edema, intracranial hemorrhage, etc. বোথ কর্টিক্যাল অ্যান্ড ব্রেন স্টেম ডেথ হতে পারে, এটা হোল ব্রেন ডেথ বলা হয়। এটা পার্মানেন্ট সিসেশন অফ দ্য সেরেব্রাম, সেরেবেলাম অ্যান্ড ব্রেন স্টেম ফাংশন। ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া অফ ব্রেন ডেথ, আমরা দুই ধরনের ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া ফলো করতে পারি। একটি হচ্ছে ফিলাডেলফিয়া প্রোটোকল অফ ব্রেন ডেথ, আর একটা হার্ভার্ড ক্রাইটেরিয়া অফ ব্রেন ডেথ। হার্ভার্ড ক্রাইটেরিয়া অফ ব্রেন ডেথের মধ্যে আমরা সাধারণত 5টি জিনিস দেখি। একটা হচ্ছে আনরিসেপটিভিটি অ্যান্ড আনরেসপন্সিভিটি, নো মুভমেন্ট, অ্যাপনিয়া, অ্যাবসেন্স অফ দ্য এলিসিটেবল রিফ্লেক্সেস অ্যান্ড ফ্ল্যাট আইসোলেটিক ইসিজি। এবার আমরা একটা জিনিস দেখব যার নাম হচ্ছে ভেজিটেটিভ স্টেপ। আসলে যখন সেরেব্রাম সিভিয়ারলি ড্যামেজড হয়ে যায় কিন্তু ব্রেন স্টেম ইজ ফাংশনিং, এই সময়টাতে সাধারণত পেশেন্টের অল রেসপন্স নষ্ট হয়ে যায়, কিন্তু তার রেসপিরেশন চলতে থাকে বা তার ব্লাড সার্কুলেশন মেনটেন হতে থাকে। এইটা যদি মোর দেন আফটার 1 month হয়, তখন সেটাকে আমরা বলি পারসিস্টেন্ট ভেজিটেটিভ স্টেট, এবং যদি এটা 6 months-এর বেশি পারসিস্ট করে তখন এটার নাম হয়ে যায় পার্মানেন্ট ভেজিটেটিভ স্টেট। আমরা এখানে দুটি বিখ্যাত মুভির আমরা দেখতে পাচ্ছি যেখানে ভেজিটেটিভ স্টেট নিয়ে মুভিটা তৈরি। যেমন এটি আমরা দেখতে পাচ্ছি মুন্না ভাই MBBS-এ, একজন রোগী যে কয়েক বছর থেকে ভেজিটেটিভ স্টেটের মধ্যে ছিলেন, আর এটি হাট দিল জো প্যার করেগা মুভিতে রানী মুখার্জি দীর্ঘদিন ধরে ভেজিটেটিভ স্টেটে ছিলেন। ব্রেন স্টেম ডেথ আমরা বললাম। আমরা এবার আসছি সাডেন ডেথ। Sudden death is the death which is not known to have been caused by the trauma, poisoning, violent asphyxia, and where death occurs all on a sudden within 24 hours of the onset of the terminal symptom. অর্থাৎ লাস্ট যে উপসর্গটা ছিল সেই উপসর্গের মধ্যে 24 ঘন্টার মধ্যেই পেশেন্ট যদি মারা যায় সেটাকে আমরা বলি সাডেন ডেথ। সাডেন ডেথের অনেকগুলো কারণ আছে, এর মধ্যে কার্ডিয়াক কজ, রেসপিরেটরি কজ, CNS কজ, GIT কজ, জেনিটোইউরিনারি কজ, মিসেলেনিয়াস। তবে এর মধ্যে কার্ডিয়াক কজ সবচেয়ে বেশি, যার মধ্যে অ্যাকিউট করোনারি সিনড্রোম সবচেয়ে ইম্পর্টেন্ট। আমরা যদি অর্গান ট্রান্সপ্লান্টেশন নিয়ে জানতে চাই, অর্গান ট্রান্সপ্লান্টেশনের মধ্যে আসলে আমরা 3 ধরনের ট্রান্সপ্লান্টেশন বা ডোনেশন দেখি। একটা হচ্ছে হোমোলোগাস ডোনেশন, অর্থাৎ নিজের বডি থেকেই কোনো একটা টিস্যু গ্রাফটিং করে আরেকটি জায়গায় লাগানো যেতে পারে, যেমন স্কিন গ্রাফটিং করা হয়, বোন গ্রাফটিং করা হয়, এটসেট্রা। লাইভ ডোনেশন হচ্ছে লাইভ বডি থেকে কোনো অর্গান ট্রান্সপ্লান্ট অন্য আরেকজনের বডিতে করা যেতে পারে, যেমন লাইভ বডি থেকে কিডনি নেওয়া যেতে পারে, ব্লাড কালেকশন ব্লাড ট্রান্সফিউশন করা যেতে পারে, বোন ম্যারো নেওয়া যেতে পারে, ট্রান্সপ্লান্ট করা যেতে পারে। আরেকটি হচ্ছে ক্যাডেভারিক ডোনেশন। ক্যাডেভারিক ডোনেশনটা হচ্ছে যে ফর্মে ডেড পারসন ট্রান্সপ্লান্টেশন করার জন্য অর্গানটা নেওয়া হবে। এখানে মোস্ট অর্গান মাস্ট বি অবটেইনড উইথ while the donor still beating to improve chances of success. অর্গান ভায়াবল আফটার ডেথ, সাধারণত ডেথের পরে হার্ট আমরা 4 থেকে 6 ঘন্টার মধ্যে অর্গান ভায়াবল থাকে, এর মধ্যে ট্রান্সপ্লান্টেশন করতে হয়। লাং 4 থেকে 6 ঘন্টা, লিভার 8 থেকে 12 ঘন্টা, কিডনি 24 থেকে 36 ঘন্টা পর্যন্ত ভায়াবল থাকতে পারে। এবার আমরা শিখব ডেথ ট্রেন্স বা সাসপেন্ডেড অ্যানিমেশন অর অ্যাপারেন্ট ডেথ, অর্থাৎ এমন একটা কন্ডিশন যে কন্ডিশনটা প্রায় দেখে মনে হবে পেশেন্ট ইজ ডেড, কিন্তু পেশেন্ট স্টিল অ্যালাইভ, এবং এটা একটা রিভার্সেবল কন্ডিশন। ডেফিনেশন হচ্ছে ইটস এ কন্ডিশন ইন হুইচ সাইন অফ লাইফ আর নট ফাউন্ড অ্যাজ দ্য ফাংশনস আর ইন্টারাপ্টেড ফর সাম টাইমস অর আর রিডিউসড টু মিনিমাম অলদো দ্য পারসন ইজ অ্যালাইভ। এটা ডায়াগনোসিস করা শুধুমাত্র ইসিজি বা ইইজির মাধ্যমে করা সম্ভব। কমন এক্সাম্পল আছে, যেমন ভলেন্টারিলি পেশেন্ট করতে পারে, অর্থাৎ ইয়োগা প্র্যাকটিশনার যারা তারা এটা ইচ্ছা করে করতে পারে। ইনভলেন্টারির মধ্যে যেমন ভ্যাগাল ইনহিবিশন, সিভিয়ার সিনকোপাল অ্যাটাক, নার্কোটিক পয়জনিং, নিউবর্ন ইনফ্যান্ট, ড্রাউনিং, শক, ইলেকট্রিকিউশন, সেরেব্রাল কনক্লুশন, স্ট্রোক, সানস্ট্রোক, তারপর ইনস্যানিটি, স্নেক বাইট, ডিহাইড্রেশন, এটসেট্রা। আমরা আরেকটি টার্ম শিখবো যেটার নাম হচ্ছে প্রিজাম্পশন অফ ডেথ।
অর্থাৎ যদি একটা মানুষ ডিসঅ্যাপিয়ার্ড হওয়ার 7টা বছর পার হয়ে যায়, এর মধ্যে তাকে ফাইন্ড আউট করা সম্ভব হয়নি, তখন আমরা তাকে ধরে নিতে পারি সে হয়তো আর বেঁচে নাই। প্রিজাম্পশন অফ ডেথ বলা হয়। এটা আসলে খুব মেডিকেলে গেলে ইম্পর্টেন্ট, কারণ তার ম্যারেজ ভয়েড হবে কি না, বা তার ইনহেরিটেন্স বা তার সম্পত্তিগুলো ডিস্ট্রিবিউটেড হবে কি না, এগুলো ডিপেন্ড করে এর উপরে। প্রিজাম্পশন অফ সারভাইভারশিপ অর্থাৎ একই সাথে যদি কিছু ব্যক্তি মারা যায়, একাধিক ব্যক্তি, তাহলে কোন ব্যক্তিটা বেশি সময় ধরে বাঁচলো, অর্থাৎ কে মারা যাওয়ার পরে কে মারা গেল, এটা আসলে বের করাটা হচ্ছে প্রিজাম্পশন অফ সারভাইভারশিপ। সাধারণত যাদের বয়স কম থাকে ধরে নেওয়া হয় যে তারা হয়তো পরে মারা গেছে। এটা আসলে সম্পত্তি ভাগাভাগির জন্য এই সিস্টেমটা আসলে খুব জরুরি। ধন্যবাদ।